আমি যতটুকু জানতে পেরেছি যে ছাগলটা সাদেক এগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। সবচেয়ে আমার কষ্ট হলো আমার ছেলেকে নিয়ে। এটা হচ্ছে যে একজন মানুষের মান সম্মান নষ্ট করার জন্য যেভাবে অপপ্রচার করা হয়, সেই অপপ্রচারের একটা কৌশল। এই ঈদের সময় হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে সে আমাকে এনবিআর রাজস্ব কর্মকর্তা মতিউর। এটা আমাদের জন্য তো ডেফিনেটলি একটা পীড়াদায়ক। কারণ হয় কি, আপনি কতজনকে বুঝাবেন? এখানে তো যখন আপনি হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন, তাহলে আপনার তো মানুষের জন্য একটা মুখরোচক গল্প হয়ে যায় আর কি। তাই এইটা আমি এই সমস্ত লোকদের কাছে মনে করি যে আল্লাহই তাদের বিচার করবে। আমরা যখন সাদেক এগ্রো যার নাম বলা হলো তার সাথে যখন কথা বললাম, তখন সে বললো, স্যার ওই টাপটা তো ছাগলটা নেয়নি। তোমরা ছাগলটা নেয়নি মানে তাহলে আপনি সব জায়গায় আসলো যে 15 লাখ টাকা ছাগল বিক্রি হয়েছে। বলে যে না, সে 1 লাখ টাকা নিয়ে একটা ছবি তুলছে। ছবি তুলে তারপরে সে নিজেই ভাইরাল হয়েছে। ভাইরাল হয়ে এরপরে ছাগল রেখে চলে গেছে। তখন আমি বললাম যে নিউজে তো সেটা আসে নাই। বললাম আপনি কি আমাকে চিনেন? বলে যে না স্যার, আপনাকে চিনি না, এবং আপনার নাম কেন আসলো এটাও আমরা কিন্তু স্যার বুঝতে পারতেছি না। আমাদের পুরা ঈদটাকেই এই ট্রোল করে একটা বিষিয়ে তুলেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি এবং এটা আমি অলরেডি আমার বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারা সুনির্দিষ্টকরণ করে তারপরে আমরা এটা সাইবার ক্রাইমে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায় আমরা সে ধরনের পদক্ষেপ নিব। আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা সঠিকটা জেনে তারপরে আপনারা যে কোনো পোস্ট দিবেন। আর একটা হলো যে কোনো মানুষের সম্মান নষ্ট করা খুব সহজ, কিন্তু একটা জিনিস, আপনি যখন আরেকজনের সম্মান নষ্ট করবেন দেখবেন কোনো না কোনোভাবে আপনার সম্মানও আল্লাহ নষ্ট করবে। সময় বলি, যদি আমার অফিসের স্টাফ যদি জানে যে এই স্যারটা কোনো ধরনের দুর্নীতি করে না, যদি ব্যবসায়ীরা যাদের সাথে আমি কাজ করতেছে তারা দেখতেছে না তাকে আমরা কোনো টাকা দিতে পারিনি, তাহলে বুঝতে হবে যে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আর একটা জিনিস আপনি মনে রাখবেন, যখন একটা কর্মকর্তা এক্সট্রা অর্ডিনারি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করে, সে দুর্নীতিবাজ হইলে সেটা পারে না। যেমন ওয়েস্টে আমি 41% রেভিনিউ গ্রোথ করছি, এলটিউতে আমি 22-23% রেভিনিউ গ্রোথ করছি, এবং আরও একটা জিনিস, আমি চাকরি জীবনে এসি থেকে এই পর্যন্ত কোথাও রেভিনিউ টার্গেট অর্জনে ফেল করিনি। তো এইটা কখনো দুর্নীতিবাজ কর্মকর্তারা কখনো এইটা পারবে না, কেন তখন তাকে দেখবেন যে একটা গরমিল তৈরি হয়ে যায়। আপনারা যদি 1 টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন, যে মতিউর রহমান কাস্টমস অফিসকে কমিশনারের দায়িত্ব পালন করাকালীন 1টি টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি মেনে নেব। যেটা মনে হচ্ছে, এটা আমার ধারণা যে মানুষ হিংসা থেকে এই কাজগুলো করছে। এমন একটা দুর্ভাগ্য আমার যে সহকারী কমিশনার থেকে যখন ডেপুটি কমিশনার হচ্ছি, তখন এইভাবে আমার বিরুদ্ধে বেনামে চিঠি লেখা হয়, দুদুকে যায়, দুদুক তদন্ত করে, এবং দুদুকের সবচেয়ে শক্তিশালী কর্মকর্তা আক্তার হামিদ সাহেব, তাকে দিয়ে সেটা তদন্ত করা হয়েছিল। পরবর্তীতে আবার ডেপুটি কমিশনার থেকে জয়েন্ট কমিশনার, তখনও এরকমের একটা বেনামে চিঠি যায়, আবার তদন্ত হয়। আবার জয়েন্ট কমিশনার থেকে এডিশনাল কমিশনার, তখন তদন্ত হয়। এডিশনাল কমিশনার থেকে কমিশনার, তখন তদন্ত হয়। এখন আবার আমি মেম্বার হচ্ছি, এখন আবার এভাবে নানাভাবে মানহানির চেষ্টা হচ্ছে। তো আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য ডক্টর মতিউর রহমান, যিনি একই সাথে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট, পাশাপাশি তিনি সোনালী ব্যাংকেরও একজন পরিচালক। মিস্টার রহমান, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি দীর্ঘদিন ধরে, প্রায় 30 বছর, 3 দশক ধরে ভ্যাট প্রশাসনে নিয়োজিত আছেন, এবং এখন আপনি আছেন আপনার চাকরির চূড়ান্ত পর্যায়ে। এই পর্যায়ে পর্যন্ত আসতে গিয়ে আপনার মূল্যায়নটা কি আপনার নিজের কাজের প্রতি? আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ডে আমি কাজ শুরু করছি 1994 সালের ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু এই দীর্ঘ জীবনের মধ্যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি, আমি জাহাঙ্গীর কবির নানক স্যারের পিএস হিসেবে কাজ করেছি। এছাড়া আমি বিদেশে 3 বছর আমি ছিলাম, সেখানেও আমি চাকরি করেছি একটা বিদেশি সংস্থায়, এবং শিক্ষা ছুটি নিয়েও আমি কিছুদিন পড়ালেখা করেছি। তার মানে আমার কাস্টমসের পরিবারের সাথে যেমন আমার একটা দীর্ঘ কাজের সম্পর্ক আছে, তেমন আমার বাইরেও অন্য জায়গায়ও কাজের একটা অভিজ্ঞতা আমার আছে। তাই এখানে যেটা হচ্ছে যে একজন রাজস্ব কর্মকর্তা হিসেবে যেখানেই ছিলাম রাজস্ব আহরণকেই প্রাধান্য দিয়েছি, এবং যে কথাটা আমি খুবই বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে আমি আমার কর্মস্থলকে
একটা টিম হিসাবে সবাইকে নিয়ে যাতে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হয় সেই জন্য সবসময় সচেষ্ট ছিলাম এবং আমার চাকরি জীবনে কোনো কর্মস্থলে কখনো রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আমি ফেল করিনি। একটা বিষয় আমার মনে আছে, আপনি যখন রাজস্ব বিভাগের ঢাকা পশ্চিমের কমিশনার, তখন আপনি প্রায় 50% অতিরিক্ত রাজস্ব আহরণ করেছিলেন এবং আপনার অফিসটাকে আপনি একদম খোল নলচে বদলে দিয়েছিলেন। আপনি তো আরও অনেক জায়গায় কাজ করেছেন, এলজিওতে কাজ করেছেন, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হিসেবে কাজ করেছেন। তো এই যে চাকরি জীবনে এই পর্যন্ত বিভিন্ন স্টেশনে কাজ করেছেন, বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় আপনার সেরা অর্জন কোনটা? আমার সবচেয়ে দুটা বিষয়ে আমার সেরা অর্জন হিসেবে মনে করি। একটা হলো যে চিটাগাং কাস্টম হাউসের অটোমেশনের কাজ করা। যখন আপনি জানেন যে আর্মি যখন অন 11 যেটাকে আমরা বলি, ওই সময় চিটাগাং কাস্টম হাউসের প্রায় 65 জন কর্মকর্তার একটা তালিকা করলো যে তাদেরকে দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করবে। তখন পরবর্তী যে সেনাপ্রধান হলো মোমিন স্যার, উনি তখন জিওসি ছিলেন, তখন আমি জয়েন্ট কমিশনার ছিলাম। আমি তখন তাকে বললাম যে স্যার আপনি কতজনকে অ্যারেস্ট করবেন? অ্যারেস্ট তো কোনো সমাধান হতে পারে না, তার চেয়ে যদি আমরা পোর্ট এবং কাস্টমসে কেন দুর্নীতি হচ্ছে বা সিস্টেমে কি প্রবলেম আছে সেগুলো যদি স্টাডি করে আমরা যদি সিস্টেমের গ্যাপ অ্যানালাইসিস করে এইটাকে ঠিক করে দিতে পারি আর ডিজিটাইজ করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমরা দুর্নীতি একদিকে লাঘব হবে, অন্যদিকে স্বচ্ছতা আসবে এবং কাজের মান ভালো হবে। এবং এইটা আমি যখন কাজটা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি তখন দেখা গেল যে প্রচণ্ড বাধা এবং কেউই চায় না যে মানে অটোমেশনটা হোক। এবং ওই সময় যে চ্যালেঞ্জটা ছিল, আপনারা জানেন যে বিদেশ থেকে মাল আসলে একটা আইজিএম বলে, ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট, এইটা তখন ম্যানুয়াল ছিল। আর এইটা যে এন্ট্রি দিত রেজিস্টারে সেটাও ম্যানুয়াল। আর জাহাজ কতবার আসলো কতবার গেল এটাকে রোটেশন নাম্বার বলে, সেটাও ম্যানুয়াল। তখন আমি প্রথম যে কাজটা হাত দিলাম সেটা হলো আইজিএম মডিউলটা অটোমেশন করা। এবং এইটা যখন আমি অটোমেশন করতে হাত দিয়েছি তখন এটার জন্য টাকা দরকার ছিল, প্রায় অনেকগুলো জনবল দরকার ছিল, কিছু চেঞ্জ দরকার ছিল। এখন যে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আছে মাহবুব সাহেব, উনি তখন চিটাগাং চেম্বারে ছিলেন এবং ওনারা 5 কোটি টাকা দিয়েছিলেন। ওই টাকা দিয়ে সরকারি টাকা ছাড়া এই সফটওয়্যারটা তৈরি করা হয় এবং সেই সফটওয়্যারটা বাস্তবায়ন করা হয় এবং কাস্টমসের যেখানে 42টা ধাপ ছিল সেখানে অর্ধেক ধাপ কমিয়ে নিয়ে আসা হয় এবং যেখানে একটা জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ছিল 14 দিন সেটাকে 2.5 দিনে আনা হয়। কিন্তু এই ব্যাপক পরিবর্তন করতে যেটা হয়েছে যে আপনার সিস্টেম কারাপশন বন্ধ হয়েছে, কিন্তু অনেক শত্রু তৈরি হয়েছে এবং অনেক বাধারও সম্মুখীন হতে হয়েছে। এই যে আপনি বললেন বাধার কথা, আপনার কাছে কি মনে হয় যে কোন কোন বাধাগুলোর জন্য কখনো মনে হয়েছে যে আসলে মানে আর কত লড়াই করবে, এরকম মনে হচ্ছে কখনো? কি কি ধরনের বাধা পেয়েছেন? এটা অবশ্যই মনে হয়েছে, যেমন চিটাগাং কাস্টম হাউসে এই অটোমেশনের কাজটা করার পরে যখন আমার উপর প্রচণ্ড চাপ আসলো তখন এই বাধার কারণে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেপুটেশনে চলে যাই এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে তখন আমি আইসিটি এবং রিসার্চের ডাইরেক্টর হিসেবে কাজ করি এবং পরবর্তীতে আবার আমি নানক সাহেবের যে পিএস হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলাম, যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেতন নিতাম, এখানে অর্ধেক কাজ করতাম, নানক সাহেবের পিএস হিসেবে কাজ করতাম। তাই নানক স্যার যথেষ্ট আদর করতেন। কিন্তু যে জিনিসটা চ্যালেঞ্জ যেটা হয়, যেমন এলটিউ ভ্যাটে যখন আমি কাজ করেছি তখন আমাদের এলটিউর রেভিনিউ গ্রোথ করেছিলাম 2 বছরে 22 ও 23%, যেটা আমার আগে এবং পরে ওই গ্রোথটা কেউ আনতে পারেনি। এবং তখন দেখা গেল যে আমরা সমস্ত মোবাইল কোম্পানিগুলোতে মামলা হলো, তারপর আপনার রবির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকা আদায় করা হলো এবং একটা বড় ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকা আদায় করা হলো। বাট এই কাজগুলো করতে যেয়ে যখন আবার বিপুল দেখলাম যে প্রেশারে পড়ে যাচ্ছি, তখন আবার নিজেই বিদেশে লিয়েন নিয়ে চলে গিয়েছিলাম। এরপরে বিদেশ থেকে আসার পরে তো ট্রাইব্যুনালে জয়েন করলাম এবং ট্রাইব্যুনালে এর আগে আমাদের 2 জন প্রেসিডেন্ট ছিলেন এবং তাদের সাথে নিয়ে আমরা প্রায় 15,500 মামলার মধ্যে আমরা 14,500 মামলা নিষ্পত্তি করেছি, যেটা কোনো দিন অবিশ্বাস্য একটা বিষয়। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, যখনই আমি মেম্বার হিসাবে চলতি দায়িত্ব পেলাম, এখন আমরা রেগুলার হব, ঠিক এই সময় একটা গ্রুপ ব্যাপকভাবে অপপ্রচার শুরু করলো। প্রথমে শুরু করলো যে তার নানাবিধ ছোটো ছোটো পত্রিকা, বিভিন্ন ধরনের নিউজ এর পোর্টাল, এটা সেটা বিভিন্নভাবে হয়রানি শুরু করলো। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে শোরগোল বলা যায় যে আপনার সন্তান 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে এবং বলা হচ্ছে মুশফিকুর রহমান ইফতি নামে এক তরুণ যুবক
সে একটা ছাগল কিনেছে 12 লাখ টাকা দিয়ে, যেটা 15 লাখ টাকা দাম চাওয়া হয়েছিল। ইফতির সাথে আপনার সম্পর্ক কি? আমি প্রথমেই বলছি যে আমি যতটুকু জানতে পেরেছি যে ছাগলটা সাদেক অ্যাগ্রোতে রয়েছে এবং এই ছেলেকে আমরা চিনি না। সাম্প্রতিক এই ঈদের সময় হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে সে আমাকে বা এনবিআর রাজস্ব কর্মকর্তা মতিউর, অথচ ওই আমার ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব যে আমার সাথে আছেন এবং যে আমেরিকাতে মিশিগান এন আরবার ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক্সে গ্রাজুয়েশন করছেন এবং ফিন্যান্স উইথ ফিনটেকে মাস্টার্স করছেন, ইন্টারন্যাশনাল বিজনেস উইথ বিজনেস অ্যানালিটিক্সের উপর MBA করেছেন এবং ও অসাধারণ একটা ভালো ছেলে এবং আমাদের পুরা ঈদটাকেই এই ট্রোল করে একটা বিষিয়ে তুলেছে, যেটা আমরা স্ট্রংলি যখন আমাদের তো জিজ্ঞেস করা হয় না, আমরা যখন সাদেক অ্যাগ্রো যার নাম বলা হলো তার সাথে যখন কথা বললাম তখন সে বললো স্যার ওই টাপটা তো ছাগলটা নেয়নি। তোমরা ছাগলটা নেয়নি মানে তাহলে আপনি সব জায়গায় আসলো যে 15 লাখ টাকা ছাগল বিক্রি হয়েছে, বলে যে না সে 1 লাখ টাকা নিয়ে একটা ছবি তুলছে, ছবি তুলে তারপরে সে নিজেই ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে এরপরে ছাগল রেখে চলে গেছে। তখন আমি বললাম যে নিউজে তো সেটা আসে নাই। বলে আপনি কি আমাকে চিনেন? বলে যে না স্যার আপনাকে চিনি না, এবং আপনার নাম কেন আসলো এটাও আমরা কিন্তু স্যার বুঝতে পারতেছি না। আমার এক ছেলে এবং এক মেয়ে, মেয়ের নাম ফারজানা রহমান ইপসিতা, ও কানাডাতে আছে, ওর হাজব্যান্ড ওখানে একটা ব্যাংকের ERP অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার, আর আমার মেয়েও সে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট এবং মেকআপ ট্রেনার। আর আমার ছেলে সে আপনার বিদেশে মিশিগান এন আরবার ওয়ার্ল্ডের টপ 20 ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি, যেখান থেকে সে ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক্সে অনার্স করেছেন এবং ফাইন্যান্স উইথ ফিনটেকে মাস্টার্স করেছেন এবং ও খুবই ইমানদার একটা ছেলে এবং আই ফিল প্রাউড যে ও এমন একটা ছেলে যে কোনো দিন আলহামদুলিল্লাহ নামাজ কাজা করে না এবং সপ্তাহে 2 দিন রোজা রাখে এবং সে কখনো এই যে এত দামি ছাগল দেওয়ার কল্পনাও করতে পারে না। সে যেটা করে সে বরং যেমন এবছর আমরা যে কোরবানি দিয়েছি মাত্র 2.5 লাখ টাকা দামের একটা গরুতে আমরা কোরবানি করেছি এবং ওর মা তো পলিটিক্স করে, সে শিক্ষা ক্যাডারে ছিল, এখন সে রায়পুর উপজেলার চেয়ারম্যান। সে আগে নৌকা নিয়ে কিন্তু উইদাউট কন্টেস্টে সে চেয়ারম্যান হয়েছে এবং সে খুবই পপুলার এবং যথেষ্ট সুনাম আছে, আপনার খোঁজ নিলে জানতে পারবেন। এবং আমার বাবাও একজন চেয়ারম্যান ছিলেন এবং আমার বাবা আলহামদুলিল্লাহ এখন বাবা মারা গিয়েছেন, কিন্তু বাবার নামে একটা বদনাম কোথাও পাওয়া যায় না। আগের দিনের চেয়ারম্যান এবং বদনাম নাই, এটা আমাদের একটা অহংকার। আর আমাদের ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, যে আমার ছোটো ভাই সেও বিজনেস করে, কিন্তু কাস্টমসের লোক খুব একটা চিনে না, যেহেতু হি ইজ এ ভেরি অনেস্ট বিজনেসম্যান এবং সে বাংলাদেশ থেকে সে প্রথম আপনার আমেরিকান টুইস্টারের ব্যাগ এক্সপোর্ট করতেছে এবং স্যামসোনাইটের ব্যাগ তৈরি করে এক্সপোর্ট করতেছেন। এছাড়া সে জয়েন্ট ভেঞ্চারে আর্টসোল ফ্যাক্টরি করেছে চায়নার সাথে এবং আলহামদুলিল্লাহ সে খুবই রাইজিং একটা ছেলে এবং ভালো করতেছে। সে প্রায় 29 বছর ধরে ব্যবসা করে এবং আমাদের ফ্যামিলিরও আমাদের টুকটাক এরকমের আয়ের উৎস আছে। এবং আমি আপনাকে যে কথাটা বলবো চ্যালেঞ্জ করে, আপনি জানেন যে আমি ওয়েস্টের কমিশনার ছিলাম, আমি LTUর কমিশনার ছিলাম, আমি এখানে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। বেসিক্যালি একজন কমিশনারের হাতে ক্ষমতা থাকে, সে ইচ্ছা করলে সে ক্ষমতার অপব্যবহার করতে পারে। আপনারা যদি 1 টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন, যে মতিউর রহমান কাস্টমস অফিসকে কমিশনারের দায়িত্ব পালন করাকালীন 1টি টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি মেনে নেব। কিন্তু আমার কথা হলো, আমি যদি সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমি যদি রাজস্ব আদায় সবার চেয়ে বেশি করতে সক্ষম হই। আপনিই বলছেন যে পশ্চিমে আমি 41% গ্রোথ করেছি, পশ্চিমে একটা অফিস সেট আপ করেছি, পশ্চিমে একটা রিক্রুটমেন্ট করেছি এবং 2টা গাড়ি কিনে দিয়েছি এবং এই কাজগুলো করছি মাত্র 16 মাসে। এবং সে আমি এনবিআরের যারা আমাদের কলিগ আছেন তারাও জানেন যে মতিউর এবং কখনোই রেভিনিউ পারফরমেন্সে সে কখনো ফেল করে না। তা আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ধারণা যে মানুষ হিংসা থেকে এই কাজগুলো করছে। নচেত আমি এমন একটা দুর্ভাগ্য আমার যে সহকারী কমিশনার থেকে যখন ডেপুটি কমিশনার হচ্ছি তখন এইভাবে আমার বিরুদ্ধে বেনামে চিঠি লেখা হয়, দুদুকে যায়, দুদুক তদন্ত করে এবং দুদুকের সবচেয়ে শক্তিশালী কর্মকর্তা আক্তার হামিদ সাহেব, তাকে দিয়ে সেটা তদন্ত করা হয়েছিল। পরবর্তীতে আবার ডেপুটি কমিশনার থেকে জয়েন্ট কমিশনার, তখনও এরকমের একটা বেনামে চিঠি যায়, আবার তদন্ত হয়। আবার জয়েন্ট কমিশনার থেকে এডিশনাল কমিশনার, তখন তদন্ত হয়। এডিশনাল কমিশনার থেকে কমিশনার, তখন তদন্ত হয়। এখন আবার আমি মেম্বার হচ্ছি, এখন আবার এভাবে নানাভাবে মানহানির চেষ্টা হচ্ছে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে
এই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সরকারের সঠিক দায়িত্ব পালন করার সুযোগ দেন। আর আমরা যেহেতু সরকারের লোক এবং সরকারের সাথে আছি, এবং আমার বিশ্বাস করি যে একজন লোকের ভালো মন্দ বিচার করার দায়িত্ব থাকে কে, তার অফিসের স্টাফ, আর থাকে সে যাদের নিয়ে কাজ করে তারা। আপনি যদি একজন ব্যবসায়ী পান যে বলবে যে মতিউর রহমান আমার সাথে দুর্নীতি করে এই কাজটা করেছে, তাহলে সেটাও আপনি নিউজ করতে পারেন। আমি এটা আপনাকে 100% আস্থার সাথে বলতে পারি। তাহলে ইফতিটাকে সোশ্যাল মিডিয়ায় এমন বলা হচ্ছে যে আপনি 60 লাখ টাকা ব্যয়ে কোরবানি দিয়েছেন, ইফতি আপনার সন্তান। আবার কেউ যখন বলছে যে না, ইফতি আপনার সন্তান না, আপনার সন্তান অন্যজন, তার ছবি দিয়ে বলা হচ্ছে, তখন বলছে যে না, ইফতির মা আপনার স্ত্রী। এইসব বিষয়ে আসলে আপনার বক্তব্য কী? এটা হচ্ছে যে একজন মানুষের মান সম্মান নষ্ট করার জন্য যেভাবে অপপ্রচার করা হয়, সেই অপপ্রচারের একটা কৌশল। আপনি জানেন যে ক্রিকেটার সাকিব, তাকে নিয়ে যখন গুজব ছড়ানো হচ্ছে, তখন আপনি দেখবেন যে তাকে নিয়ে মেয়েদের ছবি নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে বিভিন্নভাবে ট্রোল করা হয়েছে। তো এটা হচ্ছে একটা টেকনিক যে কীভাবে একটা মানুষের সম্মানহানি করা যায়। কারণ আমার সন্তান, আমরা বসুন্ধরাতে থাকি এবং আমার সন্তান আমার সাথে থাকে, আমার মেয়ে কানাডা থেকে, সবাই জানে এটা। এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধুবান্ধব আছে, সবাই জানে। তাই এখানে এই জিনিসটা তো খুবই স্বাভাবিক যে একটা রূপকথার গল্পের মতো জিনিসটা হয়েছে। তা আমি এইটাকে তো ঘেন্না জানাই। এবং বেসিক্যালি যারা কোনো একটা সংবাদ করে, তারা যদি একটু প্রশ্ন করে সংবাদ করে, তাহলে তো সেটা অ্যান্সার দেওয়া যায়। কিন্তু এইটা তো আসলে কোনো জায়গায় হয় না, হয়েছে ফেসবুক পেজে ট্রোল হয়েছে। এবং একটা পত্রিকায় যখন তারা জানতে পারছে না জিনিসটা মিথ্যা, তখন পত্রিকাটা তার দেখলাম যে তার সমস্ত সাইটগুলো থেকে সেটা সে ডিলিট করে দিয়েছে। তো এখন ফেসবুক পেজে যে ট্রোলগুলো হয়, এগুলো আসলে অনেকে আমার যেটা মনে হচ্ছে যে ঠিক আছে, আমি একটু করলাম। আর অনেকে, যেহেতু আমার ওয়াইফ রাজনীতি করে, তারও তো প্রতিপক্ষ আছে। আর আমাদের ভালো অবস্থা দেখে যে আমরা ভালো আছি, এইটাও তো অনেকের হিংসার কারণ হয়। এই যে আপনাকে নিয়ে ট্রল হচ্ছে, যেটা যে ছেলে আপনার না, যেই ছাগলের সাথে আপনার কোনো সংযুক্ততা নেই, যেটা আপনি বলছেন, এই ট্রল হওয়াতে আপনাদের পারিবারিক মর্যাদা এবং আপনাদের অনুভূতিটা এই মুহূর্তে কেমন? আপনারা কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? আসলে এটা তো সবচেয়ে আমার কষ্ট হলো আমার ছেলেকে নিয়ে। কারণ আমার ছেলেটা আমার ছেলে, ও তো খুবই নরম প্রকৃতির ছেলে। এবং ঈদের সময়ের ঘটনা, এর ফলে সে নামাজ পড়ে বাকি সময়টা সে সারাক্ষণ বাসায় ছিল। এবং এটা আমাদের জন্য তো ডেফিনেটলি একটা পীড়াদায়ক। কারণ হয় কি, আপনি কতজনকে বুঝাবেন? এখানে তো যখন আপনি হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন, তাহলে আপনার তো মানুষের জন্য একটা মুখরোচক গল্প হয়ে যায় আর কি। তাই এইটা আমি এই সমস্ত লোকদের কাছে মনে করি যে আল্লাহই তাদের বিচার করবে। আর আল্লাহ যদি আমার সম্মান নষ্ট না করে, তাহলে কেউ সম্মান নষ্ট করতে পারবে না। পাশাপাশি আপনার দুর্নীতির বিষয় নিয়েও কথাবার্তা চাউর হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ সহ বিভিন্ন অনলাইন পোর্টালে, যে আপনার বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড়। এই বিষয়ে আপনার মন্তব্য কী? সরকারি চাকরি করে কি এত সম্পদ করা যায়? আমি কিন্তু আপনাকে একবার বলেছি যে আপনি যদি আমার কর্মস্থলে 1 টাকার দুর্নীতির তথ্য পান, পাশাপাশি আপনি যদি একজন ব্যবসায়ী দাঁড় করে দিতে পারেন, বলবে যে মতিউর রহমান কমিশনার ওয়েস্টে ছিল, সে আমার সাথে এটা করছে, অথবা সে এলটিউতে ছিল, সে আমার সাথে এটা করছে, ট্রাইব্যুনালে ছিল, এটা করছে, একজনও যদি পান, তাহলেও আমি সেটা বলবো যে আপনারা সেটা প্রচার করেন। আপনি তো রূপকথার গল্পের মতো অনেক কিছু বলে দিতে পারেন, তাই না? কিন্তু আমার যে মতিউর রহমানের যে সম্পদ আছে, সেটা তার ট্যাক্স ফাইলে আছে এবং সেটার সোর্স অফ ইনকামও আছে। আর আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, তাদের প্রত্যেকের স্ব ট্যাক্স ফাইল আছে। আমার মেয়ে তো বিবাহিত, সে তার হাজব্যান্ডের সাথে থাকে, তার নিজের মতো করে আছে। তাই বেসিক্যালি কাস্টমসের সবাই কিন্তু এটা জানে যে আমার কমিশনার হিসেবে যে একটা কর্মস্থল আছে, এই কর্মস্থলগুলোতে আপনি 1 টাকার দুর্নীতি যদি পান, তাহলে আপনি বলতে পারেন যে মতিউর দুর্নীতি আছে। আচ্ছা, যদি না পান, অথবা একজন ব্যবসায়ীকেও যদি আপনি জিজ্ঞেস করে না পান, তাহলে মনে করতে হবে যে মতিউরের একটা সোর্স আছে বা তাদের ফ্যামিলির একটা সোর্স আছে। সেই সোর্সটা কি? 4 বার দুদক তদন্ত করছে, 4 বারই কিন্তু তারা সেই সোর্সটা মিলিয়ে সঠিক পেয়েছে। বারবার তদন্ত করার কারণ কি? বারবার তদন্ত করার কারণ হলো, যখনই আমার একটা প্রমোশনের সময় হয়, তখনই একটা বেনামি চিঠি, যখন একটা প্রমোশনের সময় হয়, তখনই একটা বেনামি চিঠি। এখন এটা মানুষের দুর্ভাগ্য, আমার হয়তো এই দুর্ভাগ্যটা আছে। এবং আমি কিন্তু, আপনি তো দীর্ঘদিন থেকে চিনেন, আমি কারো পিছনে কোনোদিন লাগি না বা কারো কোনো অমঙ্গলও চাই না। বাট আল্লাহ হয়তো আমাকে বারবার পরীক্ষা নিচ্ছে, হয়তো আমাকে আরো সাবধান হতে বলছে। তা আমার যেটা হচ্ছে, বেসিক্যালি একটা জায়গায় আমার এক্সপার্টিজ আছে, সেটা হলো ক্যাপিটাল মার্কেট। আর আমার ওয়াইফের একটা এক্সপার্টিজ আছে,
সে সারা জীবন ওই যে টাকা পেয়েছে, একটা জমি কিনছে, বিক্রি করছে, আবার একটা জমি কিনছে। তাই যেটা হচ্ছে যে এইটা আমাদের পুরো দুইজনেরই, আমাদের এগুলো সব ট্যাক্স ফাইলে যথাযথভাবে আমাদের যতটুকু ইনকাম আছে, সম্পদ আছে, সোর্স আছে। এখন যেটা হয়, সমস্যা যেটা হয়, যেমন মনে করেন বলে দিল যে এটা মতিউরের বাড়ি, কিন্তু আমার তো বাড়ি না। ওটা বলা হলো যে এই ফ্যাক্টরিটা তাদের। এখন মনে করেন একটা ফ্যাক্টরিতে হয়তো মনে করেন 7 জন মালিক, তার হয়তো একটা অংশ আমাদের ফ্যামিলি আছে। হ্যাঁ, তাহলে পুরো ফ্যাক্টরি মালিক তারা। যে বলা হয়েছে 300 একর জমি আছে এখানে, কিন্তু ওই জমি হইলো একটা গ্রুপ অফ কোম্পানির, অন্য বাংলাদেশের স্বনামধন্য বড় একটা গ্রুপ অফ কোম্পানি, আমি নাম না বললাম আর কি। তাই এভাবে হয় কি যে একটা মানুষকে যখন আপনি সম্মানহানি করবেন, তখন আপনাকে তো এভাবে যা খুশি তাই লিখতে হবে। এবং টার্গেটকে মতিউর রহমান, আপনি কিন্তু কখনো লিখতেছেন না যে না এইটাতে 7 জন মালিক, তার একজন হইল এত% নিয়ে মতিউর রহমানের ফ্যামিলি, সেটা কিন্তু আপনি বলতেছেন না। তাই এইভাবে ফুলাই ফাপাই বলে যেটা হয়, যাতে মনে করেন একটা সংস্থা এটার মধ্যে আকৃষ্ট হয় এবং নানাভাবে যাতে হয়রানি করে, এদের পারপাসটা থাকে এইটা করা, এবং এরা ওখানে সাকসেসও হয়। আমি দেখেছি হয়তো ভোগান্তি হয়, আলটিমেটলি হয়তো আমি ওভারকাম হই, কিন্তু এই ভোগান্তির মধ্যে পরে ফেলে দেয়। এই ছাগল কাণ্ডে নিয়ে আপনার ছেলের মানসিক অবস্থাটা এখন কেমন? আমার ছেলে হয়েছে যে তার ইমানের দৌড় এত শক্ত, সে আমি আপনাকে একটা কথা বলি যেটা আপনি খুব রেয়ার, যে সে বিয়ে করার আগে কোনো মেয়ের সাথে তার আই কন্টাক্ট হয় নাই। হিজ সাচ টাইপ অফ বয়। এই ধরনের জিনিসগুলো যে বাংলাদেশে হতে পারে, এটা তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। এবং সে আমাকে বলছে যে বাবা, তুমি তাদের হেদায়েত চাও, আল্লাহ যেন তাদের হেদায়েত করে। আপনি যেমন 11 BCS এর কর্মকর্তা, আপনার মিসেসও একজন BCS শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন, তিনি এখন জনপ্রতিনিধি। আপনার মিসেস সরকারি চাকরি ছেড়ে কেন জনপ্রতিনিধি হিসাবে নিজেকে নিয়োজিত করলেন? আমার ওয়াইফ, সে হলো ইমোশনাল জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভক্ত। তার একটাই কথা ছিল যে আমি রাজনীতিতে করব জনগণের সেবার জন্য। এবং আমিও যখন দেখলাম যে সে পড়াশোনা করছে ইডেন কলেজে, পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং সে একজন সৎ মানুষ, তাই এলাকায় যদি একটা জনপ্রতিনিধি হয় যে সৎ, যাকে সরকার যে সার্ভিসগুলো দেবে সেগুলো সে জনগণের জন্য সঠিকভাবে তাদের দ্বারগোড়ায় পৌঁছে দিবে এবং জনগণের ভালোবাসা অর্জন করবে, তাহলে এটারও তো দরকার আছে। আমি চিন্তা করলাম যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে, মেয়েও বিদেশে থাকে, তাহলে তার হাতে তো সময় আছে যাতে সে জনগণ নিয়ে কাজ করতে পারে, এবং একজন ভালো সৎ রাজনীতিবিদ হওয়ার লক্ষ্যেই সে কাজ করছে। সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে, আপনার ছবি নিয়ে নানা রকম অপপ্রচার চলছে, এটার বিষয়ে আপনার কোনো পদক্ষেপ নেওয়ার কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, আমি এটা নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি, এবং এটা আমি অলরেডি আমার বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারা সুনির্দিষ্টকরণ করে তারপরে আমরা এটা সাইবার ক্রাইমে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আমরা সে ধরনের পদক্ষেপ নিব। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে পড়েছেন, আপনার জন্ম বরিশালের মুলাদিতে, আপনার বাবা চেয়ারম্যান ছিলেন। আপনার কি ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে আজকের এই অবস্থানে আসবেন এরকম? কারণ এর আগেও তো আপনি PKSF-এ দীর্ঘ প্রায় 3 বছর কাজ করেছেন। জি, আমি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরপরই PKSF-এ ঢুকেছিলাম। তখন অন্য চাকরি বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংক, তারপর ইসলামী ব্যাংক, বেশ কয়েকটা চাকরি হয়েছিল। PKSF ঢোকার উদ্দেশ্য ছিল যে তখন PKSF আমার 12,500 টাকা 90 সালে স্যালারি ছিল, যেটা আসলে ওই সময় অনেক বড় স্যালারি। তাই PKSF-এ কাজ করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, এইটার উপর ব্যাপক প্রশিক্ষণ পেয়েছি, এবং এইটা আমার এখনও ভিতরে ধারণ করা আছে। এবং আমি যেমন রিটায়ারমেন্টের পরে আমার একটা স্বপ্ন হলো যে আমি একটা সোশ্যাল ওয়েলফেয়ারমূলক প্রতিষ্ঠান, আমাদের ফ্যামিলির আছে হাওলাদার ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনটাকে একটু বড় আকারে আমরা NGO-তে রূপান্তর করে গরিব মানুষের জন্য আমরা কাজ করব, এরকম আমার একটা ইচ্ছা আছে, যেটা কিন্তু ওই PKSF-এ চাকরি করার সুবাদেই আমার মাথার মধ্যে এসেছে। আর অলরেডি আমাদের নিজস্ব কিছু প্রতিষ্ঠানও আছে যেগুলো আমরা জনগণের কল্যাণে আমরা কাজ করছি। আপনি রাজস্ব প্রশাসনের ঠিক দ্বিতীয় শীর্ষ পর্যায়ে আছেন। পুলিশের শীর্ষ পর্যায়ে বেনজির আহমেদ, আজকে তার দুর্নীতি নিয়েও সরব দেশ। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং সরকারি কর্মকর্তা হিসেবে তার দুর্নীতিটাকে আপনার দৃষ্টিতে কী চোখে দেখেন?
আসলে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ বেসিক্যালি তো তার বিষয়ে এখনও তো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হলে বুঝে যাবে সে তার আয়ের উৎস কী ছিল। শুধু এইটুকুই বলবো যে একজন কর্মকর্তার যদি সঠিক আয়ের উৎস সে না দেখাতে পারে তাহলেই সেটা তখন দুর্নীতি হিসেবে গণ্য হয়। এই যে আপনি একজন সরকারি চাকুরে, তারপরেও আপনি বলছেন যে আপনি অন্য পন্থায় উপার্জন করেছেন, অর্থবিত্তের মালিক হয়েছেন, আপনি স্ত্রীও চাকরি করেছেন, এখন জনপ্রতিনিধি, আপনার সন্তানদের ব্যবসা বাণিজ্য আছে। আপনার মানে আইডিওলজিটা কি যে যারা আজকে সরকারি থেকে দুর্নীতি করছেন, মানে আপনি আপনার নিজেকে যেহেতু বললেন যে আপনি কখনো দুর্নীতি করেন নাই, তাহলে তারা কিভাবে দুর্নীতি না করে এরকম অর্থবিত্তের মালিক হতে পারে? তাদের জন্য আপনার পরামর্শ কী? এটা উপরওয়ালা এই জন্য যে উপরওয়ালার ইচ্ছে ছাড়া কেউ সম্পদের মালিক হতে পারে না। উপরওয়ালা যাকে চান তিনি সম্পদের মালিক হবেন, যাকে চাবেন না সে সম্পদের মালিক হবেন, এবং যাকে চাবেন সে সম্মানিত হবে, যাকে চাবেন না সে অসম্মানে পতিত হবে। তা আপনার প্রথমত হলে আপনার তো স্কিল থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে। আমি সকাল 4টার সময় ঘুম থেকে উঠি আর রাত্র 12টা পর্যন্ত কাজ করি। তো এখন আপনার তো পরিশ্রম করতে হবে, আপনার নিজস্ব একটা নেক থাকতে হবে। যেমন আমার ক্যাপিটাল মার্কেটে যখন আমি শুরু করি সেটা ছিল 2008 সালে প্রথম। আপনি জানেন যে ফরচুন শু নামে একটা প্রতিষ্ঠান ক্যাপিটাল মার্কেটে আছে। তাই তাকে নিয়ে যখন আমি বসলাম, যে সে বললো আমাদেরই ছোটো ভাই যে আমার প্রতিষ্ঠান ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসেন, এবং ওই একটি প্রতিষ্ঠান থেকে ওই সময় মহান আল্লাহ তাআলার রহমতে আমি বেশ অবিশ্বাস্য রকম ভালো প্রফিট পেয়েছিলাম। আমরা 8 টাকার শেয়ার আমরা 54 টাকা বিক্রি করছিলাম। তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছিল সে আমাকে 8 টাকায় শেয়ার দিবে, যেহেতু আমি ফুল কনসালটেন্সিটা করছিলাম। তো এভাবে আমি কিন্তু একদিকে যেমন আমি আইপিওর কাজ করি মানে শুরু করেছিলাম, আর একটা যেটা ছিল সেটা ছিল যে আমি সবসময় যারা নর্মাল বিনিয়োগকারী ওদের থেকে আলাদা। আমি যেটা করি যে প্রতি বছর আমি দেখি যে কোন কোম্পানিটা পোটেনশিয়াল কিন্তু কোনো একটা কারণে হয়তো খারাপ অবস্থায় আছে, তাহলে সেই কোম্পানিটাকে যদি আমি মালিক সহ বসি, ভিজিট করি, তার খারাপ অবস্থাটা কেন সেটা আমি বের করে এরপর তাকে যদি ডেভেলপ করা যায় তখন ওই খারাপ অবস্থার শেয়ারটা কিনি, ডেভেলপ করার পর শেয়ারটা বিক্রি করি। এর ফলে হচ্ছে যে তখন আমার একটা ভালো গেইন হয়। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, যে এই মুহূর্তে আমরা কাজ করতেছি সিলভা হারমানিয়া, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তার কি হচ্ছে যে সেই কোম্পানিটা 3 গুণ গ্রোথ হবে। এই 3 গুণ গ্রোথ হবে আগামী 1 বছরের মধ্যে। তা এই ইনফরমেশনটা আপনি জানলেন, তারপরে ওই গ্রোথ কোম্পানি নিয়ে আপনি কাজ করলেন, ম্যানেজমেন্টকে আপনি সহযোগিতা করলেন, এবং করে এখন আপনি যেমন শেয়ারের দাম আছে 16-17 টাকা, এই শেয়ারটা কিন্তু 1 বছর পর হয়ে যাবে 30-32 টাকা। তাই যারা এভাবে বিনিয়োগ করে তারা মার্কেট খারাপ থাকুক ভালো থাকুক তার শেয়ারটা নিয়ে সে কিন্তু প্রফিট করতে পারে। তা আমি অলওয়েজ এভাবে সুচিন্তিতভাবে বিনিয়োগ করি, এবং যার ফলে হয়েছে যে আমি প্রফিটটা ঘরে নিতে পারি। এমন দুঃখজনক হইল যখন দেখছে যে মতিউর রহমান ক্যাপিটাল মার্কেট থেকে গেইন করতেছে, তখন দুষ্ট লোকরা আবার কমপ্লেন করছে যে তাহলে তার প্রথম বিনিয়োগের সোর্সটা কী ছিল। স্বাভাবিক। তা আমার যেটা হয়েছে, আমি এসিডিসি থাকা অবস্থায় আমি 87 লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলাম। তা ওখান থেকে আমি 37 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনছিলাম। তখন ছিল এটা নিচু জমি, একটু ব্যাকওয়ার্ড। তা পরবর্তীতে যখন জমিটা চারিদিকে রাস্তাঘাট হলো, সিটি কর্পোরেশনের মধ্যে চলে আসলো, তখন আমি দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী, উনি জমিটা কিনবে, তখন আমি তাকে শর্ত দিলাম যে আপনি আমাকে যে দামে দলিল হবে পুরোটা লিখে দেবেন। তা সে আমাকে একদম চেক নম্বর দিয়ে 4.5 কোটি টাকায় জমিটা কিনেছে। ওই 4.5 কোটি টাকায় কিন্তু হয়েছে আমার প্রথম পুঁজি, যার একটা অংশ দিয়ে আপনি যেটা বলছেন বসুন্ধরার একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটা তখন একটা সেকেন্ড হ্যান্ড মানে রিকন্ডিশন ফ্ল্যাট আর কি, পুরাতন ফ্ল্যাট আমরা কিনলাম, তখন দাম অনেক কম ছিল 45 লাখ টাকা দিয়ে। আর 2 কোটি টাকা বিনিয়োগ করলাম আমার নামে, 1 কোটি টাকা আমার মেয়ের নামে, এবং আমার মেয়ের নামে যে 1 কোটি টাকা বিনিয়োগ করছিলাম ওইটাতে আমি 14 কোটি টাকা প্রফিট করছি। ওরে বাপরে! হ্যাঁ, এবং সেইটা দেখেন, এটা কিন্তু ট্যাক্স ফেলে আছে, তাই না? এটা তার এগুলো তো ডিজিটাল, মানে আপনি যখন দেখবেন আপনি দেখবেন যে বিনিয়োগের বিও অ্যাকাউন্ট আছে, বিও অ্যাকাউন্টে আপনার রিটার্ন আছে, সেই রিটার্নটা ট্যাক্স ফেলে আছে, টাকা আছে। তাই এই জায়গাটায় যেটা হচ্ছে, যখন দেখে যে আচ্ছা ও তো খুব ভালো আছে, ভালো চলতেছে, হিংসা থেকে আক্রমণের মধ্যে পড়ে যায়। তাহলে এই মুহূর্তে আপনারা কত সম্পদের মালিক? না, এইটা তো আমি এখন মনে করেন, আমি যেটা 2009 সালে হয়তো আমি একটা জমি কিনছি 20 লাখ টাকা দিয়ে,
তা আজকে তো সেই জমির দাম বাড়বে, কিন্তু আপনার তো হিসাব করতে হবে আমার 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট। এখন আপনি যদি বলেন যে না ওই জমির দাম তো এখন হয়েছে 5 কোটি টাকা, তাহলে এটা কিন্তু ওই রূপকথার গল্প হচ্ছে, মানে এবং সাংবাদিকরা কিন্তু ওইভাবেই রূপকথার গল্পটা বানায়। কেন আপনাকে তো দেখতে হবে যে আপনি প্রথম কত টাকায় কিনছেন, এবং যখন কোনো তদন্ত সংস্থা তদন্ত করে ইনিশিয়ালি অনেক কিছু হয়, কিন্তু তারা কিন্তু জমির যখন দলিল করছে দলিল মূল্য কত ছিল, মৌজা মূল্য কত ছিল, ওইটার সোর্সটা মানিয়ে। এবং আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে আমার এরকমের যেটা ফুলাইয়ে ফাঁপাইয়ে বলা তা না, বাট যতটুকু আছে সেইটুকু টোটাল সোর্সের সাথে 100% মিল রেখেই আছে, এবং সেটা পুরস্কারের টাকা দিয়ে জমি কিনে সেই জমি বিক্রি করার টাকা। তারপরে যখন এত অপপ্রচার বলছেন তখন আপনার নিজের কাছে নিজেকে কি মনে হয়? আমার একটা শক্তি আছে, যেহেতু আমি সত্যিকার অর্থে বুক ফুলাই বলতে পারি যে কোথাও কোনো দুর্নীতি করি নাই, এবং সেটা আমার কাস্টমসে একজন কমিশনার যদি দুর্নীতি করে এটা কিন্তু গোপন থাকে না। তো মামলা করছি, কত ট্যাক্স আদায় করছি, তারপর L2-তে ছিলাম। তাই এইখানে যেটা আমি সবসময় বলি, যদি আমার অফিসের স্টাফ যদি জানে যে এই স্যারটা কোনো ধরনের দুর্নীতি করে না, যদি ব্যবসায়ীরা যাদের সাথে আমি কাজ করতেছে তারা দেখতেছে না তাকে আমরা কোনো টাকা দিতে পারিনি, তাহলে বুঝতে হবে যে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আর একটা জিনিস আপনি মনে রাখবেন, যখন একটা কর্মকর্তা এক্সট্রা অর্ডিনারি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করে সে দুর্নীতিবাজ হইলে সেটা পারে না। যেমন ওয়েস্টে আমি 41% রেভিনিউ গ্রোথ করছি, L2-তে আমি 22-23% রেভিনিউ গ্রোথ করছি, এবং আরও একটা জিনিস, আমি চাকরি জীবনে এসি থেকে এই পর্যন্ত কোথাও রেভিনিউ টার্গেট অর্জনে ফেল করিনি। তো এটা কখনো দুর্নীতিবাজ কর্মকর্তারা কখনো এইটা পারবে না, কেন তখন তাকে দেখবেন যে একটা গরমিল তৈরি হয়ে যায়। সরকারি চাকরি করে কি মানে আপনি যে বুদ্ধিবৃত্তিক ভাবে অর্থ উপার্জন করেছেন শেয়ার বাজারে বিনিয়োগ করে, সেটা করতে কি কোনো বাধা আছে সরকারি চাকরিদের ক্ষেত্রে? এইটা আমি তো আর সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করে করিনি। আর একটা জিনিস হলো, এটা কিন্তু হলো বুদ্ধি, এখানে কিন্তু গায়ের জোরেরও কিছু নাই। হ্যাঁ, আপনার যদি বুদ্ধি থাকে এবং আপনার যদি অ্যানালাইটিক্যাল পাওয়ার থাকে এবং আপনার যদি ভবিষ্যতে কোনটা কিভাবে কোথায় যাবে সেই ট্রেন্ড অ্যানালাইসিস করার সক্ষমতা থাকে, তাহলেই আপনি এটা করতে পারবেন। এতে করে কি সরকারি অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? না, এটার জন্য সরকারি অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। শত শত সরকারি কর্মচারী কিন্তু মানে ক্যাপিটাল মার্কেটে আছেন, ক্যাপিটাল মার্কেট সবার জন্যই উন্মুক্ত। এই মুহূর্তে যারা ফেসবুকে আপনাকে নিয়ে ট্রল করছে, আপনার ছবি দিচ্ছে এবং ভিন্ন একটা যুবককে আপনার সন্তান হিসেবে চিহ্নিত করে আপনাদেরকে ট্রল করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা সঠিকটা জেনে তারপরে আপনারা যে কোনো পোস্ট দিবেন। আর একটা হলো যে কোনো মানুষের সম্মান নষ্ট করা খুব সহজ, কিন্তু একটা জিনিস, আপনি যখন আরেকজনের সম্মান নষ্ট করবেন দেখবেন কোনো না কোনোভাবে আপনার সম্মানও আল্লাহ নষ্ট করবে। মিস্টার রহমান, এনটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত মেম্বার ডক্টর মোহাম্মদ মতিউর রহমান। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি, তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবু বুঝলি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যা বাচ্চারাও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে।